গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের অন্ধকারের গান পর্ব ৫। ও খুব ভালো মেয়ে মা, ওর সঙ্গে ভালো করে না মিশলে তুমি বুঝবে না। আমার এত বোঝার দরকার নেই। এখন তোর বাবা এসে কি করে সেটাই হচ্ছে কথা। চেঁচামেচি না করলেই হলো। ঘুমাবে কোথায়? ও বলেছে ও ঘুমাবে না, কুয়ার পাড়ে বসে সারা রাত গল্প করবে। মেয়েটা কি সত্যি সত্যি পাগল নাকি? ফরিদা মেয়েটিকে ঠিক অপছন্দও করতে পারছেন না। সহজ স্বাভাবিক ভঙ্গিতে মিশছে, যেন এটা তার নিজের বাড়ি। রাত ৮টার দিকে মিজান সাহেব বাড়ি ফিরে অবাক হয়ে লক্ষ্য করলেন, ফুটফুটে একটা মেয়ে বিনা শাড়ি পরে দিব্যি ঘুরছে। তিনি জিজ্ঞাসু চোখে ফরিদার দিকে তাকাতেই ফরিদা হড়বড় করে বললেন, বিনার বন্ধু। মেয়েটার মা নেই, খুব দুঃখী মেয়ে। আজ রাতটা বিনার সঙ্গে থাকতে এসেছে, তুমি রাগারাগি করবে না। মিজান সাহেব বিস্মিত হয়ে বললেন, বিনার বন্ধু এক রাত থাকবে, আমি তাতে রাগ করব কেন? কি বলছো এসব? ফরিদা অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। ডাকো মেয়েটাকে। ফরিদা অলিককে ডাকতে যাচ্ছিলেন। মিজান সাহেব বললেন, থাক, পরে কথা বলবো। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছ? কিছু তো ঘরে নাই। কিছু একটা করো, বিনার যেন মনটা ছোট না হয়। ও এমন মুখ কালো করে ঘুরছে কেন? ভয় পাচ্ছে। তুমি যদি কিছু বলো। আমি কিছু বলবো কেন? আমার মেয়ের বন্ধু এক রাত আমার বাসায় এসে থাকতে পারবে না, এতে আমি রাগ করব? এরা আমাকে ভাবে কি? মিজান সাহেব বড়ই বিরক্ত হলেন। বুলুকে টাকা দিয়ে বাজারে পাঠালেন যদি কিছু পাওয়া যায়। নিজেই গিয়ে দই কিনে আনলেন। বারান্দায় পাটি পেতে বসার খাবার ব্যবস্থা হলো। মিজান সাহেবের ইচ্ছা সবাই যেন একসঙ্গে বসে। অলিক খুব সহজভাবে মিজান সাহেবের পাশে এসে বসল এবং হাসি মুখে বলল, চাচা, এরা সবাই আপনাকে এত ভয় পায় কেন বলুন তো? আপনার দুপাশের দুটি থালা বাদ দিয়ে সবাই বসেছে। এরা এত ভয় পায় আপনাকে, আপনার খারাপ লাগে না? মিজান সাহেব সকলকে অবাক করে দিয়ে বললেন, খারাপ লাগে মা, খুবই খারাপ লাগে। বিনা, তুই আয় আমার এই পাশে বস। বিনা জড়সড় হয়ে বাবার পাশে এসে বসল। মিজান সাহেব অলেকের দিকে তাকিয়ে বললেন, তুমি আরেকদিন এখানে এসে থাকবে মা, কেমন? আজ তোমাকে শুধু ভাত খেতে হলো, আমি খুবই লজ্জিত। রাতটা ছিল চমৎকার। আকাশ ঝকঝকে পরিষ্কার, লক্ষ লক্ষ তারা ফুটেছে, চমৎকার বাতাস। দুই বান্ধবী কুয়াতলায় বসে গল্প করছে। গল্প অবশ্যই করছে অলিক, শুনছে বিনা। বুঝলি বিনা, কবিতা লেখা বাদ দিয়ে আমি এখন একটা বড় গল্প লিখব বলে ভাবছি। সে বড় গল্পটা তোকে শোনাতে এসেছি। গল্পের শেষটা কি হয়, কি হলে ভালো হয় সেটাই বুঝতে পারছি না। গল্পের শুরু হচ্ছে আমার মতো বয়সী একটা মেয়েকে নিয়ে। চমৎকার একটি মেয়ে, রূপবতী, ইন্টেলিজেন্ট, ফুল অফ লাইফ। হঠাৎ মেয়েটা জানতে পারল তার ভয়াবহ একটা অসুখ হয়েছে। তার আয়ু আছে ৬ মাসের মতো। শুরুটা কেমন রে? খুব সাধারণ। লক্ষ লক্ষ এরকম গল্প আছে। খুব ট্র্যাজিক শুরু। আমার গল্পটা অন্য গল্পের মতো না। আমার গল্পের মেয়েটা ৬ মাস আয়ুর ব্যাপারটা বেশ সহজভাবে নিল। ঠিক করল জীবনটা মোটামুটি যতটুকু পারে ভোগ করবে। মেয়েটার কোনো যৌন অভিজ্ঞতা নেই, অথচ ব্যাপারটা কি তা সে জানতে চায়। বিনা বলল, কি সব আজে বাজে কথা শুরু করলি? চুপ কর তো। এটা আজে বাজে হবে কেন? সারা পৃথিবী জুড়ে যে জিনিসটা দিয়ে এত মাতামাতি, মানুষের এত আগ্রহ, এত কৌতূহল, সেইটা যদি একটা মেয়ে মরবার আগে জেনে যেতে চায়, তাতে দোষের কি? একটা শালীনতার ব্যাপার আছে না? যে মেয়ে ২ দিন পর মরে যাচ্ছে, তার আবার শালীনতা কি? আচ্ছা বাবা, ঠিক আছে, তুই তোর গল্প বল। এখন মুশকিল কি হয়েছে জানিস?
মুশকিল হচ্ছে মেয়েটা তার এই কৌতূহল কিভাবে মেটাবে বুঝতে পারছে না। সে তো আর কোনো একজনকে বলতে পারে না, ভাই আজ রাতে আপনি দয়া করে আমার সঙ্গে ঘুমাবেন। বিনা হেসে ফেলল। অলিক বলল, বাইরে থেকে মেয়েটাকে যথেষ্ট স্মার্ট মনে হলেও আসলে লাজুক ধরনের একটা মেয়ে। ও খুব ভালো মেয়ে। বিনা বলল, এই তোর গল্প? হুম, গল্প তোকে দিয়ে হবে না। তুই বরং কবিতাই চালিয়ে যা। অলিক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিনা বলল, তুই এমন মন খারাপ করে ফেললি কেন? বুঝতে পারছি না। মাঝে মাঝে আমার এরকম হয়। অল্পক্ষণের জন্য মন খারাপ হয়। তোর হয় না? বিনা হেসে ফেলল। আমার বেশিরভাগ সময়ই মন খারাপ থাকে। মাঝে মাঝে মন ভালো হয়। আমরা দুজন সম্পূর্ণ দুরকম। অলিক বলল, এসব কচকচানি বাদ দে। আয় একটা কবিতা শোন। তোর লেখা? না, ডব্লিউ মরিখের লেখা। অসাধারণ। He did not die in the night. He did not die in the day. But in the morning twilight, his spirit passed away. When neither sun nor moon was bright, and the trees were merely grey. বুলুর পা কিছুতেই সারছে না। আজ পায়ের যন্ত্রণায় তার জ্বর এসে গেল। গ্রিন ফার্মেসির ডাক্তার এক গাদা অ্যান্টিবায়োটিক কিনে দিয়েছেন। বলেছেন ভেতরে কাটা রয়ে গেছে বোধহয়, কেটে বের করতে হবে। আপনি বরং কোনো একটা হাসপাতালে ভর্তি হয়ে যান। বুলু অবাক হয়ে বলল, সামান্য কাটা ফোটার জন্য হাসপাতালে ভর্তি হব? কাটাটা বের করা দরকার না? পা নিয়ে এতদিন কষ্ট করেছেন, এর কোনো মানে হয়? কোনোই মানে হয় না। তবু বুলু তার অচল পা নিয়ে আদাবরে চলে গেল। আজ বুধবার, টিউশনের টাকাটা যদি আদায় হয়। ছাত্রের বাবা বিরক্ত মুখে দেখা দিলেন। শুকনো গলায় বললেন, ও আচ্ছা আপনি? বাসায় অনেক গেস্ট, আপনার সঙ্গে কথা বলতে পারছি না মাস্টার সাহেব। বিয়ের একটা আলাপ চলছে। আপনি এক কাজ করুন, সামনের মাসের প্রথম সপ্তাহে চলে এসুন। বুলু ভেবেই পেল না বিয়ের আলাপের সঙ্গে তার বেতনের সম্পর্কটা কি। অনেক কষ্টে সে অর্ধেক পথ হেঁটে শেষ পর্যন্ত রিকশায় নিয়ে নিল। পকেটের শেষ সম্বল 4টা টাকা রিকশাওয়ালাকে দিয়ে দিতে হবে, এই দুঃখে তার প্রায় কেঁদে ফেলতে ইচ্ছে করছে। 3বার বিয়ে ফেল করা ছেলে হাত খরচের টাকা চাইতে পারে না, চাওয়া সম্ভব না। পায়ের ব্যথা বড়ই বাড়ছে। পা শরীরেরই অংশ, অথচ মনে হচ্ছে এটা শরীরের অংশ না। পা বিদ্রোহ করে বসেছে। কে জানে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের হয়তো আলাদা জীবন আছে। ব্যথা ভুলে থাকার জন্যই বুলু রিকশাওয়ালার সঙ্গে গল্প করার চেষ্টা করল। এই রিকশাওয়ালা তেমন আলাপি নয়। যাই জিজ্ঞাসা করা হয় সে এক অক্ষরে জবাব দিতে চেষ্টা করে। বুলুর মনে হল রিকশাওয়ালাদের জীবন বোধহয় তেমন মন্দ না। তাদেরকে 3বার বিয়ে ফেল করার যন্ত্রণা পেতে হয় না। এই কষ্টের তীব্রতা সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। যে কোনো শারীরিক কষ্টই সহনীয়। শরীর নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কষ্ট সহ্য করবে, তার চেয়ে বেশি হলে অজ্ঞান। নিশ্চিন্ত ঘুমের মতো একটা ব্যাপার। 3বার বিয়ে ফেল করে কেউ অজ্ঞান হয় না, হতে পারলে ভালো হয়। বুলু এখন কি করবে? আবার পরীক্ষা? কোনো মানে হয় না। চাকরি? চাকরি তাকে কে দিবে? পিয়নের চাকরির জন্য হলেও আজকাল এমএ পাস ছেলে দরখাস্ত করে বসে। ওইদিন পত্রিকায় দেখেছিল স্টোর কিপারের একটা চাকরির জন্য 21 জন এমএ পাস ছেলে দরখাস্ত করে। 3 জনের আছে এমফিল ডিগ্রি, অথচ চাওয়া হয়েছে ম্যাট্রিক পাস ছেলে। সে নিজেও একবার ইন্টারভিউ দিয়েছিল, সরকারি চাকরির ইন্টারভিউ। ফিল্ম অ্যান্ড পাবলিকেশনসে প্রুফ রিডার। তবে ইন্টারভিউ সিরিয়াল হলো 1403। 4 দিন ধরে ইন্টারভিউ চলছে। সে 5ম দিনে বোর্ডের সামনে ঢুকল। বোর্ডের 4 জন মেম্বার, 4 জনেরই বিধ্বস্ত অবস্থা। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই 4 জন একসঙ্গে পাগল হয়ে যাবে। বুলু অনেকক্ষণ তাদের সামনে বসে রইল। কেউ কোনো প্রশ্ন করে না।
বুড়ো এক ভদ্রলোক তার পাশের ভদ্রলোককে বললেন, কিছু জিজ্ঞাসা করুন। সে মহাবিরক্ত হয়ে বলল, আপনি করুন না কেন, আপনার অসুবিধা কি? অপেক্ষাকৃত কম বয়সের একজনকে দেখা গেল তার সামনে রাখা প্যাডে কি সব ডিজাইন আছে এবং মুখ বিকৃত করে চোখের সামনে ধরছে। বড় মায়া লাগলো বুলুর। এই লোকগুলি দিনের পর দিন ইন্টারভিউ নিয়ে যাচ্ছে, আরো কতদিন নিবে কে জানে। তাদের মনে এখন হয়তো কোনো প্রশ্নই আসছে না। এরা নিশ্চয়ই রাতেও ইন্টারভিউ দুঃস্বপ্ন দেখেছে। বুলু বলল, স্যার আমি তাহলে যাই। এক কথায় বোর্ডের সবার মধ্যেই যেন আনন্দের একটা হিল্লোল বয়ে গেল। বুড়ো ভদ্রলোক বললেন, আচ্ছা বাবা যাও। ডিজাইন যে করেছিল সেও এই প্রথমবারের মতো প্রসন্ন মুখে তার ডিজাইনের দিকে তাকালো। আজকাল ব্যবসা কথাটা খুব চালু হয়েছে। পাশ করে ছেলেরা ব্যবসায় নেমে পড়ছে। ব্যবসা কিভাবে করতে হয় বুলু জানে না, শুধু একটা জিনিস জানে, ব্যবসা করতে টাকা লাগে। আচ্ছা বাংলাদেশে এমন কোনো ব্যবসা কি আছে যেখানে টাকা লাগে না? বুলুদের মতো ছেলেদের জন্যে এই জাতীয় কিছু ব্যবসা থাকলে মন্দ হতো না। রিকশার কিছু একটা গন্ডগোল হয়েছে, বারবার চেইন পড়ে যাচ্ছে। রিকশাওয়ালা তিক্ত বিরক্ত হয়ে কোথা থেকে একটা ইট এনে শব্দ করে কিসে যেন খানিকক্ষণ পেটালো। তাতেও লাভ হলো না, আবার চেইন পড়ে গেল। রিকশাওয়ালা কর্কশ গলায় বললেন, হালার রিকশা। বুলুর ইচ্ছা হলো রিকশাওয়ালাকে বলে, ভাই তোমার কোনো দোষ নেই, দোষ আমার। আমাকে রিকশায় তুলেছ বলে এই অবস্থা। আমাকে না তুলে অন্য কাউকে তুললে এতক্ষণে পৌঁছে যেত। বেচারা রিকশাওয়ালা রিকশার হাতল ধরে টেনে নিয়ে যাচ্ছে। বুলু বলল, ভাই আমার পায়ের অবস্থা খারাপ, নয়তো হেঁটে হেঁটে চলে যেতাম। রিকশাওয়ালা জবাব দিল না, কি যেন বিড়বিড় করে বলল। সম্ভবত সেও তার ভাগ্যকে গালাগালি করছে। ভাগ্য বেচারার জীবন গেল গালি খেয়ে। এ পৃথিবীতে এমন কেউ কি আছে যে তার ভাগ্যকে গালি দেয় না? সবাই দেয়। বুলু তার চিন্তার স্রোত বদলাতে চেষ্টা করল। এক খাত থেকে চিন্তাটা অন্য খাতে নিয়ে যাওয়া। ব্যাপারটা খুব সহজ নয়। চিন্তা নদীর স্রোতের মতো, এর গতি বদলান কঠিন। তবে বুলু পারে। দীর্ঘদিনের অভ্যাসে এটা সম্ভব হয়েছে। সে ভাবতে শুরু করল একটা নতুন ধরনের গ্রহের কথা, যে গ্রহটা অবিকল পৃথিবীর মতো। মানুষগুলিও পৃথিবীর মানুষের মতো, তবে তাদের জীবনে অনেকগুলো ভাগ আছে। সেই গ্রহে সবারই কিছু সময় কাটে দারুণ সুখে, কিছুটা দুঃখে, কিছুটা জেলখানায়, কিছুটা দেশ বিদেশ ঘুরে। সব রকম অভিজ্ঞতা শেষ হবার পর তাকে জিজ্ঞাসা করা হয়, হে মানব সন্তান, তোমার জীবনে কোনো অপূর্ণ বাসনা আছে? যদি সে বলে হ্যাঁ আছে, তাহলে তাকে সেই বাসনা পূর্ণ করার সুযোগ দেওয়া হয়। যতদিন যতদিন না তার সমস্ত বাসনা পূর্ণ হয় ততদিন তার মৃত্যু নেই। বুলুর কল্পনায় অনেক ধরনের পৃথিবী আছে। সুন্দর পৃথিবীর মতো কুৎসিত পৃথিবীও আছে। সেই পৃথিবীর সব মানুষই নোংরা ও কদাকার। হৃদয়ে ভালোবাসা বা মমতা বলে কিছু নেই। যা আছে তার নাম ঘৃণা। সেখানকার সব মানুষ পঙ্কিল জীবনযাপন করে। সেই পৃথিবীতে কোনো চাঁদ নেই, রাতের স্নিগ্ধতা নেই। সবসময় সেই পৃথিবীর আকাশে দুটো গনগনে সূর্য। স্যার নামেন। বুলু নামল। রিকশাওয়ালা দরদর করে ঘামছে। শরীরের সমস্ত পানি ঘাম হয়ে বেরিয়ে আসছে। টাকা থাকলে বুলু এ বেচারাকে একটা ঠান্ডা পেপসি খাওয়াতো। টাকা নেই। আচ্ছা রিকশাওয়ালাদের গায়ের ঘাম নিয়ে কি কোনো কবিতা আছে? একটা চমৎকার কবিতা কি লেখা যায় না? যেমন রিকশাওয়ালার গায়ের ঘাম শুকিয়ে শরীরে লবণের পর্দা পড়ছে, যা দেখাচ্ছে দুধের স্বরের মতো। 4 টাকা ভাড়া ঠিক করা হয়েছিল। 4 টাকা দিয়ে বুলু রিকশা থেকে নামল। তার বেশ লজ্জা করছে। পকেটে 2টা সিগারেট আছে। 2টা সিগারেটের একটা কি দেবে রিকশাওয়ালাকে? ব্যাপারটা খুব নাটকীয় হয়ে যায় না? বুলু খানিকক্ষণ ইতস্তত করে সিগারেট এগিয়ে দিল। নরম গলায় বলল, নেন ভাই একটা সিগারেট খান। রিকশাওয়ালা হাত বাড়িয়ে সিগারেট নিল। লোকটা খুব খুশি হয়েছে। খুশি নামের ব্যাপারটাও বেশ মজার। এটা একই সঙ্গে অনেক কিছুর উপর নির্ভর করে।
কাজেই কোনো একটা বিশেষ ঘটনায় একটা মানুষ কতটুকু খুশি হবে তা কোনোদিন বলা যায় না। এই রিকশাওয়ালা অসম্ভব খুশি হয়েছে। সে সিগারেটের লম্বা টান দিয়ে হাসিমুখে বলল, "কি সিগারেট বানায় আজকাল, ট্যাস আর নাই। কি কন ভাইজান? আগে বংলা সিগারেট ছিল, এক টান দিলে জীবনের শান্তি। কি ধাক ঠিক কইলাম না ভাইজান?" "জি, ঠিকই বলেছেন।" "ভাইজানের পায়ে হইল কি, কাটা ফুটছে?" "আহা, কন কি, আস্তে আস্তে যান।" রাতে বুলু কিছু খেল না, খিদে নেই। এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ল। পায়ের যন্ত্রণা খুব বেড়েছে, মনে হচ্ছে হাসপাতালে শেষ পর্যন্ত ভর্তি হতে হবে। হাসপাতালে কি করে ভর্তি হতে হয় কে জানে। কাউকে গিয়ে নিশ্চয়ই বলতে হবে, "ভাই, আপনাদের এখানে আমি ভর্তি হতে চাই, দয়া করে একটা ব্যবস্থা করে দিন।" কিংবা দরখাস্ত করতে হয়। আজকাল একটা সুবিধা হয়েছে, দরখাস্ত বাংলায় করলেই হয়। বুলু শুয়ে শুয়ে দরখাস্তের খসড়া ভাবতে লাগল। হাসপাতাল কর্তৃপক্ষ, সবিনয় নিবেদন, আমার পায়ে একটি কাটা ফুটিয়াছিল। পরবর্তীতে সেই কাটার কারণে কিংবা অন্য কোনো জটিলতার কারণে পা ফুলিয়া কোলবালিশ হয়ে গিয়াছে। অতএব আপনাদের হাসপাতালে যদি অনুগ্রহপূর্বক আমাকে ভর্তি করিয়া আমার পায়ের একটা গতি করেন, তা হইলে বহুত বড়ই আনন্দিত হইব। অসুখের সময়টা বেশ অদ্ভুত। আজে বাজে জিনিস নিয়ে ভাবতে ভালো লাগে। বুলু শুয়ে শুয়ে বিভিন্ন কায়দায় হাসপাতালের চিঠি নিয়ে ভাবতে লাগল। চলিত ভাষায়, সাধু ভাষায়, বেশ সিরিয়াস ভঙ্গিতে, আবার বেশ রসিকতা করে। রসিকতার চিঠিটা ভালো আসছে না। শারীরিক যন্ত্রণা নিয়ে রস করা বেশ কষ্ট। তবু বুলু প্রাণপণ চেষ্টা করছে। হাসপাতালের প্রিয় ভাইয়া, "ভাইজান, আপনি কেমন আছেন? আমার পায়ে একটা কাটা ফুটেছে ভাইজান। সংস্কৃতে যাকে বলে কণ্টক। আচ্ছা ভাই, এ কাঁটাটা কি তোলা যায়?" "কাঁটা তুলতে হয় কাঁটা দিয়ে। আপনাদের কাছে কি কাঁটা আছে?" বিনা ঘরে ঢুকল। কোমল গলায় বলল, "দাদা, ঘুমাচ্ছ নাকি?" "না, দুধ এনেছি তোমার জন্য।" "দুধ খাবো না রে।" বিনা ভাইয়ের মাথায় হাত রাখল। গায়ে অনেক জ্বর। তবু সে কোমল গলায় বলল, "জ্বর তো নেই।" বুলু বলল, "নেই, তবে আসবো আসবো করছে।" মিনা ভাইয়ের পাশে বসল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু বলতে চায়। বুলু বলল, "কিছু বলবি?" "না।" "তাহলে বসে থাকিস না, তোকে দেখে বিরক্ত লাগছে।" বিনা বসেই রইল। বুলু বলল, "যদি কিছু বলার থাকে বলে চলে যাবি না, এরকম পাথরের মতো মুখ করে বসে থাকবি না, চর মারতে ইচ্ছা করে। তোমার একটা চিঠি আমার কাছে আছে দাদা, কিন্তু চিঠিটা তোমাকে দিতে ইচ্ছে করছে না।" "কার চিঠি?" "অলেকের চিঠি। ওর মাথার ঠিক নেই, কি লিখেছে সে নিজেও বোধহয় জানে না।" "তুই চিঠি পড়েছিস?" "হ্যাঁ।" "খোলা চিঠি দিয়েছে, পড়ব না কেন?" "আমাকে সেই চিঠি দিতে তোর ইচ্ছে করছে না?" "না।" "তাহলে দেওয়ার দরকার নেই। ওই চিঠি পড়লে মেয়েটার সম্পর্কে তোমার ধারণা খারাপ হতে পারে। আমি চাই না, ও খুব ভালো মেয়ে। ঠিক আছে, চিঠি দিতে হবে না। ওর সঙ্গে যদি কোনোদিন তোমার দেখা হয় তাহলে তুমি কিন্তু বলবে চিঠি পেয়েছ।" "আচ্ছা, বলবো। এখন তুই দয়া করে বিদায় হ। বাবা তোমাকে ডাকছেন দাদা।" "বলিস কি? সন্ধ্যাবেলা তোমার খোঁজ করেছিলেন, তুমি ছিলে না।" বুলু উঠে বসল। নিচু গলায় বলল, "বাবা কি করছেন?" "খাতাপত্র নিয়ে বসেছেন। এখন যাব?" "যাও।" ভয় ভয় লাগছে। ফেল করার পর এখন পর্যন্ত সিরিয়াস কিছু বলেননি, আজ বোধহয় বলবেন। বিনা কিছু বলল না। বুলু বলল, "আমি কি বলবো বলো তো?" বিনা বলল, "তুমি কিছুই বলবে না, চুপচাপ শুনবে।" আমার কেন জানি মনে হচ্ছে বাবা কিছুই বলবেন না। মিজান সাহেব তার ঘরে বিছানায় কাগজপত্র ছড়িয়ে বসেছেন। তার হাতে একটা ক্যালকুলেটর। বুলুকে দেখে মুখ তুলে তাকালেন। বুলু বলল, "আমাকে ডেকেছিলেন?" মিজান সাহেব কিছু বললেন না। এমনভাবে তাকিয়ে রইলেন
যেন ছেলেকে চিনতেই পারছেন না। তারপর চোখ নামিয়ে ক্যালকুলেটরের ফিগার দেখে কাগজে লিখলেন। আবার কয়েকটা সংখ্যা টিপলেন। বুলুর ধারণা হলো বাবা তার সঙ্গে কথা বলার ব্যাপারে এখন আর আগ্রহী নন। সে চলে যাবে না আরো কিছুক্ষণ অপেক্ষা করবে বুঝতে পারছে না। তার কাশি আসছে অথচ কাশতেও সাহস হচ্ছে না। কাশি চাপতে গিয়েও পুরোপুরি চাপতে পারল না। সামান্য শব্দ হলো। মিজান সাহেব চোখ তুলে তাকালেন। ভারী গলায় বললেন, কি করবে কিছু ঠিক করেছ? বুলু জবাব দিল না। আবার পরীক্ষা দিবে? জি। গাধারাই ৪ বার বিয়ে পরীক্ষা দেয়। তারপর অভ্যাস হয়ে যায়। অভ্যাস হয়ে যাওয়ার পর প্রতি বছর ১ বার করে দেয়। বুলু চুপ করে রইল। মিজান সাহেব বললেন, তুমি একটা গাধা। তোমাকে দেখে যে কেউ গাধার রচনা লিখতে পারে। মুখ ভর্তি দাড়ি কেন? গাধার মুখে কখনো দাড়ি দেখেছ? গাধার মুখে দাড়ি কখনো দেখেছ? মিজান সাহেব তুমি করে বলছেন, প্রচণ্ড রাগের সময় ছেলেমেয়েদের সঙ্গে তিনি তুমি করে বলেন। কাল 12:30টার সময় তুমি আমার অফিসে আসবে। মনে থাকবে? জি। মুখ পরিষ্কার করে আসবে। বাংলাদেশের নাপিতের এখন অভাব হয়নি।